আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আজকে আহ, তোমাদেরকে ফিনান্স ব্যাংকিং বিমা এটি নবম এবং দশম শ্রেণীর 13তম অধ্যায় কেন্দ্রীয় ব্যাংক, এই অধ্যায়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এখানে এটি আমার দ্বিতীয় লেকচার। আমরা প্রথম লেকচারে কেন্দ্রীয় ব্যাংক কাকে বলা হয়, কেন্দ্রীয় ব্যাংকের গুরুত্ব নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা জানো ব্যাংকিং, ফিনান্স ব্যাংকিং বিমা অর্থাৎ ব্যাংকিং এবং বিমা সেক্টরে এই অধ্যায়টি খুবই ইম্পর্টেন্ট এবং এই অধ্যায় থেকে কোশ্চেন সবসময় দিয়ে থাকে। যার কারণে তোমরা যদি সিরিয়াস থাকো, মনোযোগ থাকো, তাহলে মনোযোগ দিয়ে থাকো, তাহলে তুমি সহজেই এই অধ্যায় থেকে একটি কোশ্চেন অ্যান্সার করতে পারবে। স্পেশালি এই অধ্যায় থেকে কিছু এমসিকিউ কোশ্চেন বিশেষত যেমন নিকাশ গড়, ঋণদানের শেষ আশ্রয়স্থল, কেন্দ্রীয় ব্যাংক কখন গঠিত হয়, কেন্দ্রীয় ব্যাংকের সদস্য সংখ্যা, এগুলো নিয়ে জাস্ট কিছু এমসিকিউ এই অধ্যায় থেকে এসে থাকে। সো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এই অধ্যায় থেকে যে সমস্ত টপিকস নিয়ে আলোচনা করবো, 1 নম্বর আছে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী, যেটা এখানে মেনশন করেছি আমি। 2 নম্বর আছে সাধারণ কার্যাবলী, এর মধ্যে আছে এবং সকল ব্যাংকের ব্যাংকার হিসেবে কার্যাবলী, কাজ অথবা আমরা যদি কার্যাবলী লিখতে পারি, যে সকল কাজগুলো তারা করে থাকে সেগুলো কি জাস্ট ওকে। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে এই দুই ধরনের টপিকস নিয়ে আজকে ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। আশা করি তোমরা আমাদের সাথে থাকবে এবং মনোযোগী হবে। কোনো কনফিউশন থাকলে অবশ্যই আমাকে ইনবক্সে জানাবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা ফার্স্টে জানতে হবে যে কেন্দ্রীয় ব্যাংক পৃথিবীতে প্রত্যেকটি দেশে কেন্দ্রীয় ব্যাংক কতগুলো আছে এবং কেন্দ্রীয় ব্যাংকের মূলত লক্ষ্যটা কি। আমরা কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞাতে প্রথম বলেছিলাম যে জনকল্যাণের জন্য সরকার কর্তৃক পরিচালিত ও নিয়ন্ত্রিত দেশের একমাত্র আর্থিক প্রতিষ্ঠানকে কেন্দ্রীয় ব্যাংক বলে। তাহলে আমরা যেহেতু এখানে এই সংজ্ঞার মধ্যে অনেক কিছু ধরতে পারতেছি, যেমন একটি হলো জনকল্যাণ করা, 2 নম্বর হলো সরকার কর্তৃক পরিচালিত ও নিয়ন্ত্রিত দেশের একমাত্র আর্থিক প্রতিষ্ঠান। তাহলে দেখা যাচ্ছে যে এই কেন্দ্রীয় ব্যাংক দেশের একটি আর্থিক প্রতিষ্ঠান, একাধিক আর্থিক প্রতিষ্ঠান কখনোই কেন্দ্রীয় ব্যাংক নয়। তাহলে একটি মাত্র প্রতিষ্ঠানই কেন্দ্রীয় ব্যাংক হতে পারে। এটা প্রতিটি দেশের একটি করে আর্থিক প্রতিষ্ঠানকে সাধারণত কেন্দ্রীয় ব্যাংক বলে। এটা একটা। 2 নম্বর, কেন্দ্রীয় ব্যাংকের মূল লক্ষ্য হলো জনগণের কল্যাণ করা। জনগণ কিভাবে উপকৃত হবে, কোন ক্ষেত্রে বিনিয়োগ করলে, কোন সেক্টরে বিনিয়োগ করলে সুবিধা বেশি পাবে, কোন সেক্টরে বিনিয়োগ করলে সুবিধা কম পাবে, এই সম্পর্কে সবকিছু দেখে থাকি। একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন ক্ষেত্রে কি কি নীতি নির্ধারণ করতে হবে, এটা কেন্দ্রীয় ব্যাংক নির্ধারণ করে দিয়ে থাকে। যেটা আমরা সাধারণত ইন্টারমিডিয়েটে বেসিস 2 আহ, আহ, একটি নির্দিষ্ট নিয়ম, যেটা সুইজারল্যান্ডের মাধ্যমে প্রবর্তিত হয়। বাংলাদেশ ব্যাংক সেই সকল নিয়ম এবং নীতিগুলোকে ফলো করে থাকে। আজকে আমরা সাধারণ কার্যাবলীর মধ্যে যে সকল উপাদানগুলো আছে আমরা এটি নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো এখানে আছে প্রথম নোট ও মুদ্রার প্রচলন করা, 2 নম্বর হচ্ছে মুদ্রা বাজারের অভিভাবক হিসেবে কাজ করা, 3 নম্বর সহজ বিনিময় মাধ্যম সৃষ্টি করা, 4 নম্বর বলছে ঋণ নিয়ন্ত্রণ করা, 5 হলো মুদ্রার ক্রয় ক্ষমতা নিয়ন্ত্রণ করা, 6 হলো ব্যাংক ব্যবস্থার উন্নয়ন করা, 7 হলো কর্মসংস্থানের সৃষ্টি করা। আমরা এই টপিকস নিয়ে ফার্স্টে আলোচনা করি। আমরা আলোচনা করব সকল ব্যাংকের ব্যাংকার হিসেবে কেন্দ্রীয় ব্যাংক কিভাবে কাজ করে থাকে। তাছাড়া আমি যদি সময় থাকে ইনশাল্লাহ আজকে সরকারের ব্যাংক হিসেবে কেন্দ্রীয় ব্যাংক কিছু কিছু দায়িত্ব পালন করে থাকে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা যদি 1 নম্বর দেখি নোট ও মুদ্রার প্রচলন। ফার্স্টে হলো নোট ও মুদ্রাটি কি। নোট ও মুদ্রা হলো একটি বিনিময়ের মাধ্যম, অর্থাৎ একটা সময় মানুষ বার্টার সিস্টেম, মুদ্রার বিনিময়ে মুদ্রা, দ্রব্যের বিনিময়ে দ্রব্য, এটার একটা সিস্টেম চালু ছিল। তখন মানুষের অর্থের ক্ষেত্রে, তখন মানুষের লেনদেনের ক্ষেত্রে অনেক সমস্যার সৃষ্টি হতো। কারণ অনেকে আছে যে উৎপাদন ক্ষমতা ছিল না, অনেকের জায়গা জমি ছিল না, যার কারণে সে মুদ্রা উৎপাদন করতে তখন সে দ্রব্য উৎপাদন করতেও পেত না এবং কারো মাধ্যমে এক্সচেঞ্জ করার ক্ষমতাও তার ছিল না। তো তখন একটা সীমাবদ্ধতা ছিল। তাছাড়া একজন ব্যক্তির দ্রব্যের বিনিময়ে দ্রব্য হতে গেলে কন্টিনিউ দেখা যাচ্ছে পরিশ্রমের ব্যাপার আছে, যে আমি 10 কেজি পণ্য নিয়ে যাচ্ছি, আবার 10 কেজি পণ্য নিয়ে আসতেছি, কন্টিনিউ একটি শ্রম বা একটি পরিশ্রমের ব্যাপার আছে।
যখন দেখছে যে এরকম বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা আছে, তখন ব্যাংক সৃষ্টি হয়েছিল এবং মুদ্রা সৃষ্টি হয়েছিল। মূলত ফার্স্টে মুদ্রা সৃষ্টি হয়েছে, দেন ব্যাংক সৃষ্টি হয়েছিল। এখন এই মুদ্রাটা কয়েক ধরনের। বাংলাদেশে বেসিক্যালি 9 ধরনের মুদ্রা রয়েছে বা নোট রয়েছে। আমরা যদি বলতে চাই তাহলে 1 টাকা, 2 টাকা। আমরা যদি এখানে লিখতে চাই, আমি জাস্ট তখন 2 ধরনের মুদ্রা নিয়ে আলোচনা করবো আজকে। একটি হলো 1, 2, 5 টাকা। আবার আছে আমাদের 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা ও 1000 টাকা। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে কয় ধরনের মুদ্রা রয়েছে? বাংলাদেশে মোট 9 ধরনের মুদ্রা রয়েছে। এই মুদ্রাগুলোকে 2 ভাগে ভাগ করা হয়ে থাকে। একটি হলো এটাকে বলা হয় থেকে সরকারি নোট, আর এটিকে বলা হয় ব্যাংক নোট। প্রিয় শিক্ষার্থী, আমাদের পরীক্ষায় সাধারণত কোশ্চেন আসে যে সরকারি নোট মোট কতটি। তাহলে আমরা সহজে ইজি অ্যান্সার করতে পারি। সরকারি নোট হলো 3টে। একটা হলো 1 টাকা, 2 টাকা, 5 টাকা। আর ব্যাংক নোট হলো 1, 2, 3, 4, 5, 6। তাহলে টোটাল আসছে 6টি। 6টি হলো ব্যাংক নোট। এখন সরকারি নোট ও ব্যাংক নোটের পার্থক্য কি, এই সম্পর্কে ফার্স্টে ধারণা থাকতে হবে। সরকারি নোটের ক্ষেত্রে সাধারণত অর্থ সচিব, আমি আবার বলতেছি, সরকারি নোটে সাধারণত অর্থ সচিবের স্বাক্ষর থাকে, আর ব্যাংক নোটে সাধারণত গভর্নরের স্বাক্ষর থাকে। এই 2 ধরনের পার্থক্য রয়েছে। যে কোনো মুদ্রার ক্ষেত্রে তোমরা দেখবে যে অর্থ সচিবের স্বাক্ষর থাকলে সেটি সরকারি নোট, আর ব্যাংক নোট হলো যেখানে গভর্নরের স্বাক্ষর থাকবে। এখন এই 2 ধরনের নোটের মুদ্রা বা নোট, 2 ধরনের নোটকে প্রচলন করে থাকে বাংলাদেশ ব্যাংক। সো প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি তোমরা নোট ও মুদ্রা প্রচলনের বৈশিষ্ট্যের ক্ষেত্রে কোন ধরনের নোট কে ইস্যু করে থাকে এই সম্পর্কে তোমরা ধারণা পেয়েছো। আমরা 2 নম্বর যাই মুদ্রা বাজারের অভিভাবক। মুদ্রা বাজারের অভিভাবকের ক্ষেত্রে এটি একটি ইম্পর্টেন্ট। ফার্স্টে জানতে হবে বাজার কত ধরনের। আমরা প্রিয় শিক্ষার্থী, আমরা জানি বাজার হলো 2 ধরনের। একটি বাজারকে বলা হয় মুদ্রা বাজার এবং অপরটিকে বলা হয় মূলধন বাজার। আমরা যদি বাজারকে বিশ্লেষণ করতে চাই তাহলে 2 ধরনের বাজার আমরা সাধারণত পেতে পারি। একটি মুদ্রা বাজার। এখন আমাদের মুদ্রা বাজার কোনগুলো বাজারকে বলে, মূলধন বাজার কাকে বলে সেটি সম্পর্কে ধারণা থাকতে হবে। মুদ্রা বাজার হলো যে বাজারে স্বল্পমেয়াদ বলতে উইথিন 1 ইয়ার্স, অর্থাৎ 1 বছর মেয়াদি আর্থিক হাতিয়ারগুলো ক্রয় বা বিক্রয় করা হয়, তাকে বলা হয় মুদ্রা বাজার। এটি কেন দরকার? আমরা সাধারণত আমরা জানি কোনো প্রতিষ্ঠানের অর্থ 2 ভাবে বিনিয়োগ করে, 3 ভাবে সাধারণত, তবে বেসিক্যালি 2 ভাবে বিনিয়োগ করে। একটি হলো দীর্ঘমেয়াদী, একটি স্বল্পমেয়াদী। এখন স্বল্পমেয়াদের জন্য একটি প্রতিষ্ঠান হঠাৎ তার দরকার, অর্থের দরকার, যাকে বলা হয় তারল্য সম্পদ। এই তারল্য সম্পদের ঘাটতি সৃষ্টি হলে তখন যে পত্রগুলো ইস্যু করে অর্থ সংগ্রহ করা হয় যে বাজারে, ওই বাজারটিকে মুদ্রা বাজার বলা হয়। আর এই মুদ্রা বাজারের আর্থিক হাতিয়ারগুলো যেমন আমরা বলতে যদি চাই তাহলে যেমন বাণিজ্যিক পত্র, ট্রেজারি বিল, তারপরে হলো যেটা প্রত্যয়ন পত্র, প্রতিজ্ঞাপত্র, বিনিময় বিল, এই সকল বিলগুলো সাধারণত যে বাজারে ক্রয় বা বিক্রয় করা হয় তাকে মুদ্রা বাজার বলে। তো প্রিয় শিক্ষার্থী, এই সকল মুদ্রা বাজারকে কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে, মুদ্রা বাজার কিভাবে পরিচালিত হবে, তার নীতি নির্ধারণগুলো কেমন হবে, এই সম্পর্কে একটি খসড়া তৈরি করে থাকে বাংলাদেশ ব্যাংক। এবং এই মুদ্রা বাজার কোন কোন নীতিতে পরিচালিত হবে, অর্থাৎ মুদ্রা বাজারের ক্ষেত্রে আমরা অনেক ধরনের সমস্যা দেখতে পাই। যেমন স্পেকটেকুলাইজার্স সাধারণত বাজারের তথ্যগুলোকে গোপন রাখার চেষ্টা করে। যারা ভুকারেস তারা বাজারের তথ্যগুলোকে গোপন রাখে। একটি প্রতিষ্ঠানের ভালো বা খারাপ সাইটগুলো উল্লেখ করা থাকলে সাধারণত বিনিয়োগকারী সহজে বিনিয়োগ করতে পারে। তো এই ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংক সচেষ্ট থাকে, যা কোনোভাবেই যেন কাস্টমার ক্ষতিগ্রস্ত না হতে পারে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা নোট ও মুদ্রা বাজার, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা পরীক্ষা আসে যে মুদ্রা বাজারকে বা কে নিয়ন্ত্রণ করে আর মূলধন বাজারকে। জাস্ট 2 ধরনের পার্থক্য। একটা হলো মুদ্রা বাজারকে কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করে থাকে, আর মূলধন বাজারকে
সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, যাকে বলা হয় বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, BSEC নিয়ন্ত্রণ করে থাকে। সো জাস্ট আমাদের মাথায় রাখতে হবে মুদ্রা বলতে ক্ষুদ্রকে নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় ব্যাংক, আর মূলধন বলতে দীর্ঘকে নিয়ন্ত্রণ করে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। সো আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা এটাকে সহজে বুঝতে পারছো। আমরা তৃতীয় নাম্বার ইম্পর্টেন্ট, সহজ বিনিময় মাধ্যম সৃষ্টি করে, এটা খুবই ইম্পর্টেন্ট। কেন্দ্রীয় ব্যাংক সাধারণত বিনিময়ের মাধ্যম হিসেবে সৃষ্টি করে থাকে, যেমন এটা সাধারণত অনুমোদনও দিয়ে থাকে, যেমন আমরা মুদ্রা অথবা চেক অথবা প্রতিজ্ঞাপত্র অথবা ট্রেজারি বিল, এই সমস্ত বিনিময় মাধ্যম হিসেবে কেন্দ্রীয় ব্যাংক সাধারণত কাজ করে থাকে। এটা একটা মাধ্যম আমরা সাধারণত বুঝতে পারি, আমরা যখন অর্থের পরিবর্তন বা অর্থের পরিবর্তে অন্য কোনো কিছু হিসেবে ব্যবহার করি, অর্থ হিসেবে ব্যবহার করি, এটা হলো একটা বিনিময় মাধ্যম। যেমন আমি 10,000 টাকার চেক, আমি টাকার পরিবর্তে চেক ইস্যু করলাম, চেক নিয়ে লেনদেন করলাম, তাহলে দেখা যাচ্ছে কি এই টাকার সমস্যাটা আমার সৃষ্টি হলো না, অথবা এই টাকা নিয়ে যে একটা বোঝা অথবা যে একটা ওজন, এই প্রবলেমটা ফেস করতে হলো না, আমার সিকিউরিটি হিসেবে কাজ করলো, কারণ আমার চেক হারিয়ে গেলেও সেই টাকা উদ্ধার করা সম্ভব হবে। তো এই ধরনের বিনিময় মাধ্যম হিসেবে কাজ করে থাকে। 4 নম্বর বলছে ঋণ নিয়ন্ত্রণ করা। প্রিয় শিক্ষার্থী দেখো, এই ঋণ নিয়ন্ত্রণটা খুবই একটা ইম্পর্টেন্ট উপাদান। ফার্স্ট হলো জানতে হবে যে ঋণটা কি অথবা অর্থটা যখন কোনো ব্যক্তি বা একটি দেশের কেউ যখন ধার নিয়ে থাকে তাকে ঋণ বলা হয় থাকে। আসলে সাধারণত একটি বাণিজ্যিক ব্যাংক যখন জনগণের কাছ থেকে ঋণ হিসেবে অর্থ নেয়, তখন সেই অর্থটা কিভাবে পরিচালনা করবে, কত পরিমাণ কেন্দ্রীয় ব্যাংকে রাখতে হবে, কি পরিমাণ কেন্দ্রীয় ব্যাংকে রাখা যাবে না, সেই ব্যাপারে একটি ডিটেলস ধারণা দিয়ে থাকে। তাছাড়া কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে থাকে কয়েকটি কৌশলের মাধ্যমে, যেমন 1 নম্বর কৌশল হলো ব্যাংক জমার হার, 2 নম্বরটা হলো ব্যাংক হার, 3 নাম্বারটা হলো খোলা বাজার নীতি। 3টি পদ্ধতির মাধ্যমে বেসিক্যালি একটি কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। এখন কিভাবে ঋণ নিয়ন্ত্রণ করে, আমরা সাধারণত জানি একটি বাজারে যখন অর্থের সরবরাহ প্রচুর পরিমাণে বেড়ে যায়, তখন এটাকে বলা হয় মুদ্রাস্ফীতি। তখন স্বাভাবিক কোনো পণ্যের দাম অস্বাভাবিকভাবে মূল্য বৃদ্ধি পায়, এতে করে অর্থের মূল্য আস্তে আস্তে হ্রাস পায়, এটা একটা সমস্যা। আবার একটি বাজারে পণ্যের সরবরাহ হিউজ পরিমাণ অনেক বেশি, বাট ক্রয় ক্ষমতা মানুষের নেই, অর্থাৎ মানুষের কাছে টাকা নেই, এটুকু একটি সমস্যা। যার কারণে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন নীতির মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকে মাঝে মাঝে অর্থের সরবরাহ বাড়িয়ে দেয়, আবার মাঝে মাঝে অর্থের সরবরাহ কমে দেয়। এইভাবে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। আমরা ইনশাআল্লাহ একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে গিয়ে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নীতির ক্ষেত্রে অনেকগুলো পদ্ধতি আছে, যেগুলো সম্পর্কে আমি ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। কিভাবে, কারণ কেন্দ্রীয় ব্যাংক মাঝে মাঝে বাণিজ্যিক ব্যাংকে অর্থ দিয়ে জনগণকে ঋণ দেওয়ার জন্য উৎসাহ দিয়ে থাকে, আবার একইভাবে কেন্দ্রীয় ব্যাংক জনগণের কাছ থেকে অথবা কিভাবে ব্যাংক থেকে অর্থ তার কাছে নিয়ে নিতে হয় সেই সম্পর্কে বিভিন্ন ধরনের নীতি আছে, যার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করতে পারে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এটা বুঝতে পারছি যে ঋণ নিয়ন্ত্রণ কে করে থাকে, কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। আমরা 5 নাম্বার যাই, মুদ্রার ক্রয় ক্ষমতা নিয়ন্ত্রণ করা। এখন এটাকে মুদ্রার ক্রয় ক্ষমতা বলতে বোঝাচ্ছে, যেমন আমরা সাধারণত জানি আমরা যখন একটি দেশের সাথে অন্য একটি দেশের বিনিময় করতে যাই, তখন বৈদেশিক কোনো একটি ডলারের পরিবর্তে বাংলাদেশের টাকার বিনিময় হয়ে থাকে। তো এইভাবে সাধারণত আমরা যখন কোনো একটি পণ্য ক্রয় করতে যাই, সে পণ্য ক্রয় করার ক্ষেত্রে যদি মুদ্রাস্ফীতি বাড়ে, তাহলে 2 ধরনের সমস্যার সৃষ্টি হবে। একটি হলো যারা পণ্যের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাবে, এতে করে দেশের যারা ধনী হবে তারা ধনী হতে থাকবে। যেমন যাদের বাণিজ্য আছে, ব্যবসা আছে, যারা পণ্য বিক্রি করতে পারতেছে, তাদের প্রচুর পরিমাণে টাকা আয় হয়ে যায়, তারা অস্বাভাবিক হারে ধনী হয়ে যাবে। আর যাদের ক্রয় ক্ষমতা কমে গেছে, অর্থাৎ যাদের আয় সীমাবদ্ধতা, যাদের নির্দিষ্ট অর্থের মধ্যে চলতে হয়, সীমাবদ্ধতার মধ্যে চলতে হয়, তাদের আস্তে আস্তে গরিব হতে থাকবে এবং তারা আস্তে আস্তে দূরে চলে যাবে। এই ধরনের বৈষম্য, অর্থাৎ কেউ অনেক ধনী হয়ে যাবে, কেউ অনেক গরিব হয়ে যাবে, এই ধরনের বৈষম্যটা অর্থনীতির দৃষ্টি থেকে কখনোই কাম্য নয়।
সাম্য বন্টন বা সমান হারে বন্টনটাই অর্থনীতির বেসিক থিং এবং আসল উদ্দেশ্য। এই জন্য কেন্দ্রীয় ব্যাংক মুদ্রার ক্রয় ক্ষমতাটাকে নিয়ন্ত্রণ করে, যাতে করে কোনো পণ্য অনুযায়ী মুদ্রার দামটা যেন স্থিতিশীল অবস্থা থাকার চেষ্টা করে, কোনোভাবে যেন মুদ্রার মান আস্তে আস্তে হ্রাস না পায়। পরবর্তীতে ইম্পর্টেন্ট টপিক হলো ব্যাংক ব্যবস্থার উন্নয়ন করা। প্রিয় শিক্ষার্থী, এটি খুবই একটি ইম্পর্টেন্ট টপিক। সেটা হলো, আমরা জানি একটি বাণিজ্যিক ব্যাংক যখন প্রতিষ্ঠা লাভ করে তখন ওই ব্যাংক সর্বপ্রথম কেন্দ্রীয় ব্যাংকের কাছে অনুমোদন চায়। তখন কেন্দ্রীয় ব্যাংক স্বাভাবিক ফার্স্ট হলো যেটা প্রথম হলো যেটা সিকিউরিটি হিসেবে 400 কোটি টাকা জমা রাখতে হয়, এবং ওই কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয় একটি বাণিজ্যিক ব্যাংক। আর এই বাণিজ্যিক ব্যাংক কিভাবে পরিচালনা করবে, কিভাবে তার নীতি নির্ধারণগুলো করবে, এই সবগুলোই নির্ধারণ করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। যার কারণে ব্যাংক সমূহ কিভাবে উন্নয়ন করতে পারে, কোন নীতির মাধ্যমে ব্যাংক এবং জনগণ সমন্বয়ের মাধ্যমে দেশের উন্নয়ন, দেশের অবকাঠামো, দেশের অর্থনৈতিক বৃদ্ধি, দেশের মূলধন গঠন, সব কিছুর উন্নয়ন করার ক্ষেত্রে কিভাবে একটি ব্যাংক পরিচালনা করবে, কিভাবে তার নীতি নির্ধারণগুলো করবে, সেই ব্যাপারে পুনরায় থেকে কেন্দ্রীয় ব্যাংক একটি নির্দেশনা দিয়ে থাকে, এবং সে অনুযায়ী কি করে থাকে বাণিজ্যিক ব্যাংকগুলো সর্বদা তার কার্যক্রম পরিচালনা করে থাকবে। তো প্রিয় শিক্ষার্থী, পরবর্তীতে বলছে কর্মসংস্থানের সৃষ্টি। আমরা কেন্দ্রীয় ব্যাংক কর্মসংস্থানের সৃষ্টি করে থাকে। আমরা জানি কেন্দ্রীয় ব্যাংকের স্বাভাবিক বিভিন্ন শাখা প্রশাখা রয়েছে। এই সকল শাখা প্রশাখা কর্মরত বিভিন্ন ব্যক্তি আছে। ওরা সাধারণত কি করে থাকে, তারা একটি নির্দিষ্ট জব করার মাধ্যমে তাদের কর্মসংস্থান হয়ে থাকে। 2 নম্বর হলো কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংকে ঋণ দিয়ে ওই সমস্ত ব্যাংকগুলোকে পরিচালনা করে যেখানে কর্মরত অনেক ব্যক্তি আছে যারা নিজেদের কর্মসংস্থান হয়ে থাকে। তাছাড়া একটি দেশের বিভিন্ন অর্থনৈতিক অবকাঠামোর ক্ষেত্রে, একটি দেশের বিভিন্ন সরকারের বিভিন্ন আর্থিক দিকগুলো বাস্তবায়ন করে যেখানে লক্ষ লক্ষ ব্যক্তি কাজ করে এবং তাদের কর্মসংস্থান করে থাকে। প্রিয় শিক্ষার্থী, এগুলো ছিল কেন্দ্রীয় ব্যাংকের একটি সাধারণ কার্যাবলী। আমরা এখন আলোচনা করব সকল ব্যাংকের ব্যাংকার হিসেবে কিভাবে কেন্দ্রীয় ব্যাংক তাদের সাধারণ কার্যাবলীগুলো পরিচালনা করে। একটা হচ্ছে ঋণের উৎস। প্রিয় শিক্ষার্থী, তোমরা ফার্স্টে এই সম্পর্কে একটু ক্লিয়ার ধারণা নাও। একটা হলো ব্যাংক হার কি। ঋণের উৎস ক্ষেত্রে ফার্স্ট হলো ব্যাংক হার। আমি আজকে বলেছিলাম যে ব্যাংক হারের ক্ষেত্রে ফার্স্টে 5% দিয়ে রাখি। ব্যাংক হার কি? ব্যাংক হার হলো একটি বাণিজ্যিক ব্যাংক যখন তারল্য ঘাটতি সৃষ্টি হয়, অর্থাৎ তার কাছে যখন চলতি অর্থ বা রিজার্ভ যে অর্থটা রাখে সেটা যখন সংকট সৃষ্টি হয়, তখন যদি সে কোনো ব্যাংকের কাছে অর্থ না পায়, অর্থাৎ সে অন্য একটি বাণিজ্যিক ব্যাংক, অন্য একটি বিশেষায়িত ব্যাংকের কাছে যদি অর্থ সে না পায়, তখন সর্বশেষ কেন্দ্রীয় ব্যাংকের কাছে ঋণ আবেদন করে এবং সর্বশেষ কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ঋণ পেয়ে থাকে। এজন্য সাধারণত কেন্দ্রীয় ব্যাংকের ঋণদানের শেষ আশ্রয়স্থল বলে। এখন এই কেন্দ্রীয় ব্যাংক যে হারে একটি বাণিজ্যিক ব্যাংকে ঋণ দিয়ে থাকে, এই হারটাকে ব্যাংক হার বলে। আর এখানে বলছে ঋণের উৎস। সো একটি বাণিজ্যিক ব্যাংক যখন কারো কাছ থেকে অর্থ না পায়, সর্বশেষ কেন্দ্রীয় ব্যাংকের কাছে ঋণ পেয়ে থাকে। সো যেহেতু কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে ঋণ দিয়ে থাকে, এই জন্য কেন্দ্রীয় ব্যাংকে ঋণের উৎস হিসেবে গণনা করা হয়। পরবর্তীতে বলছে তহবিল সংরক্ষণ করা। এখন আমি একটু আগে বলেছিলাম, যখন একটি বাণিজ্যিক ব্যাংক যখন প্রতিষ্ঠা লাভ করে, তখন কিছু অর্থ কেন্দ্রীয় ব্যাংকে রাখতে হয়, সংরক্ষণ করে রাখতে হয়, যেটাকে সাধারণত প্রাথমিক বিনিয়োগকৃত অর্থ বা প্রাথমিক অর্থ বলা হয় থেকে। আর এই অর্থের পরিমাণটা ছিল 400 কোটি টাকা। তো এই জন্য সাধারণত কেন্দ্রীয় ব্যাংকে হিসাব তহবিল সংরক্ষণ হিসাবে গণনা করা হয়ে থাকে। হিসাব সংরক্ষণ এটা একটি খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। আমাদের এই ব্যাপারে ধারণা থাকতে হবে যে কেন্দ্রীয় ব্যাংক কিভাবে হিসাবকে সংরক্ষণ করে থাকে। আমরা জানি বেসিস 2 অনুযায়ী একটি ব্যাংক কিভাবে পরিচালনা করবে, একটি ব্যাংকের নীতি এবং নির্ধারণগুলো কিভাবে হবে, সেই ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংক নির্দেশনা দিয়ে থাকে। 2 নম্বর, কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলো ঠিকমতো পরিচালনা করতেছে কিনা তার হিসাবগুলো সর্বদা
কেন্দ্রীয় ব্যাংক নিয়ে থাকে, এবং বাণিজ্যিক ব্যাংক প্রতি সপ্তাহ এবং প্রতি 15 দিন এবং প্রতি মাসে মাসে একটি নির্দিষ্ট তথ্য কেন্দ্রীয় ব্যাংকে দিয়ে থাকে যে আমরা এভাবে কি ব্যাংকিং খাত পরিচালনা করছি এবং তার আর্থিক আগমন এবং নির্গমনের পরিমাণটা এ ধরনের হবে। তো এই সকল হিসাবের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকটি নির্দেশনা বা কেন্দ্রীয় ব্যাংকের কাছে একটি তথ্য থাকে, যার কারণে কেন্দ্রীয় ব্যাংকে হিসাব সংরক্ষণের একটি উপাদান হিসেবে গণনা করা। বৈদেশিক মুদ্রার ক্রয় ও বিক্রয়, আমরা জানি একটি দেশের মুদ্রার মানকে নিয়ন্ত্রণ করার জন্য, মুদ্রার মানকে অক্ষুণ্ণ এবং স্থিতিশীল রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রাকে রিজার্ভ করে থাকে, যেটা বাংলাদেশে এখন একটি ভালো পর্যায়ে চলে আসে। সো বৈদেশিক মুদ্রাকে সর্বদা কেন্দ্রীয় ব্যাংক, আমরা যখন আমরা আমদানি এবং রপ্তানি করার ক্ষেত্রে আমরা সাধারণত ডলারের বিনিময়ে বা টাকার বিনিময়ে ডলার কি করে থাকি, আমরা এক্সচেঞ্জ করে থাকি। এই সকল ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক ভূমিকা পালন করে, যার কারণে বৈদেশিক মুদ্রা ক্রয় এবং বিক্রয় করার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক একটি ভূমিকা পালন করে থাকে। আর সাধারণত কেন্দ্রীয় ব্যাংক যখন কোনো মুদ্রা বা কোনো ডলার ক্রয় করে থাকে, তখন দেশের মুদ্রার পরিবর্তে এক ডলারের পরিবর্তে কি পরিমাণ মুদ্রা ক্রয় করবে বা কি পরিমাণ অর্থ বা টাকা লাগবে সেটার মান নির্ধারণ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। সো প্রিয় শিক্ষার্থী, এটি ছিল আমাদের কেন্দ্রীয় ব্যাংকের সকল ব্যাংকের ব্যাংকার হিসেবে একটা অন্যতম কাজ। পরবর্তীতে আছে কি সরকারের প্রতিনিধি। এখানে সরকারের প্রতিনিধি হিসেবে কিভাবে কাজ করে থাকে সেটা হলো, একটি কেন্দ্রীয় ব্যাংক যখন একটি সরকার যখন বিভিন্ন অর্থনৈতিক বিভিন্ন আর্থিক হাতিয়ারগুলো, বিভিন্ন আর্থিক এজেন্ডাগুলো বাস্তবায়ন করে, তখন সর্বপ্রথম অর্থ সরবরাহ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। এবং সরকারের বিভিন্ন অর্থনৈতিক নীতি, যেমন রাস্তাঘাট উন্নয়ন করা, শিল্প প্রতিষ্ঠান স্থাপন করা, শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা, এই সকল রাস্তা, শিল্প প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এগুলোকে বাস্তবায়ন করার ক্ষেত্রে যে অর্থের যোগান দিতে হয় সেটা কেন্দ্রীয় ব্যাংক দিয়ে থাকে, যার কারণে সরকারের প্রতিনিধি হিসেবে সরকারের অর্থনৈতিক দিকগুলোকে সর্বদা সহযোগিতা করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। পরবর্তীতে একটি ইম্পর্টেন্ট টপিক আছে প্রিয় শিক্ষার্থী, এটা পরীক্ষায় সবসময় আসে, সেটা হলো নিকাশ গড়। এই প্রশ্নটা সবসময় আসে, নিকাশ গড় কি, নিকাশ গড় কাকে বলা হয়ে থাকে এবং কে নিকাশ গড়ের দায়িত্ব পালন করে। আমি যদি শর্ট করে সংজ্ঞাটা দিতে চাই তাহলে হবে যে নিকাশ গড় হলো এমন একটি জায়গা যেখানে কেন্দ্রীয় ব্যাংকের উপস্থিতিতে সকল ব্যাংকের প্রতিনিধিরা একত্রিত হয়ে তারা নিজেদের সমস্যাগুলো সমাধান করে। জাস্ট সাপোজ আমি যদি এইভাবে দেখাতে চাই যে কেন্দ্রীয় ব্যাংক নির্দেশিত একটি স্পেসিফিক একটা জায়গাকে বোঝানো হয়, যেমন একটা নির্দিষ্ট জায়গা, এখানে কেন্দ্রীয় ব্যাংক যেমন বাংলাদেশ ব্যাংকের নির্দেশে, বাংলাদেশ ব্যাংকের উপস্থিতিতে সকল ব্যাংক, এ একটা ব্যাংক, বি একটা, সি একটি ব্যাংক, ডি একটি ব্যাংক, এভাবে 4টি ব্যাংক একত্রিত হয়ে তারা নিজেদের সমস্যাগুলো সমাধান করবে। তাহলে নিকাশ ঘর হলো একটি জায়গা, এটা একটা ঘর যেখানে কেন্দ্রীয় ব্যাংকের উপস্থিতিতে, এখানে কেন্দ্রীয় ব্যাংক থাকবে, তার উপস্থিতিতে তালিকাভুক্ত ব্যাংকগুলোর প্রতিনিধিরা একত্রিত হয়ে নিজেদের সমস্যাগুলো সমাধান করবে, এটা হলো নিকাশ ঘর। এখানে বলছে ঋণদানের শেষ আশ্রয়স্থল। প্রিয় শিক্ষার্থী, আমরা বলেছিলাম যে একটি বাণিজ্যিক ব্যাংকের যখন অর্থের ঘাটতি সৃষ্টি হয়, অর্থের সংকট সৃষ্টি হয়, তখন সে সকল কারো কাছে যখন অর্থ না পায়, সর্বশেষ কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ঋণ পেয়ে থাকে, যার কারণে কেন্দ্রীয় ব্যাংকে ঋণদানের শেষ আশ্রয়স্থল বলা হয়ে থাকে। আরেকটা আছে বাধ্যতামূলক তহবিল সংরক্ষণ। আমি জাস্ট একটু আলোচনা করি, এটাই লাস্ট টপিকস। বাধ্যতামূলকভাবে তহবিল সংরক্ষণ, আমি যদি এই ব্যাপারে কিছু কথা বলতে চাই তাহলে এরকম, জাস্ট আমি যদি একটা উদাহরণ দেই, মনে করি একটি বাণিজ্যিক ব্যাংক 100 টাকা জনগণের কাছ থেকে ঋণ নিয়েছে। কত টাকা ঋণ নিয়েছে? 100 টাকা। এখন আমরা সাধারণত বাণিজ্যিক ব্যাংকের মূল লক্ষ্য হলো মুনাফা অর্জন করা। এখন বাণিজ্যিক ব্যাংক যদি জনগণের কাছ থেকে সকল টাকা এনে সব টাকায় বিনিয়োগ করে ফেলে, তাহলে জনগণ যখন চাবে অর্থ, তখন কিন্তু অর্থ ফেরত দিতে পারবে না। এতে করে এক ধরনের ঝুঁকি সৃষ্টি হবে, জনগণের অনাস্থা সৃষ্টি হবে এবং ব্যাংক থেকে মানুষ বিমুখ হবে। আর ব্যাংক থেকে মানুষ বিমুখ হলে দেশে অর্থনৈতিক থুবড়ে পড়বে এবং বিপর্যয়ের সৃষ্টি হবে। যার কারণে
একটি বাণিজ্যিক ব্যাংক যখন জনগণের কাছ থেকে ঋণ নিবে, এই ঋণের একটা অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হবে। দেখো প্রিয় শিক্ষার্থী, আমি যদি বলি এই ঋণের একটা অংশ, সেই অংশটাকে বলা হয়ে থাকে সিআরআর, এটা হলো 19.5%। আর বাকি যতটুকু আছে এটা সাধারণত বাণিজ্যিক ব্যাংক অন্য কোথাও বিনিয়োগ করতে পারবে। সো এই 19.5% কেন্দ্রীয় ব্যাংকে, এটাকে বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হয়। সো প্রিয় শিক্ষার্থী, এটা হলো বাধ্যতামূলক তহবিল সংরক্ষণ করা। তাহলে জনগণের কাছ থেকে যে ঋণ নিয়ে থাকে কেন্দ্রীয় বাণিজ্যিক ব্যাংক, ওই ঋণের একটি অংশ কেন্দ্রীয় ব্যাংকে অবশ্যই জমা রাখতে হয়। আর এটা হলো 19.5%। আর এটাকে সাধারণত বাধ্যতামূলক তহবিল সংরক্ষণ বুঝিয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমি যে টপিকস নিয়ে আলোচনা করেছি, আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে জানাতে হবে। এ বলে আজকে আমার লেকচার শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।